রাজ্য রাজনীতির খবরে নজর রাখা যাক এবার একটু। সাংগঠনিক বৈঠক, তৃণমূলের সাংগঠনিক বৈঠক কোথায় না রানাঘাটে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক। এই বৈঠকের বিষয়ে জানবো, আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, প্রথমে জানতে চাইবো যে এই রানাঘাট কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নিয়ে যে বৈঠক, সেই বৈঠকে ঠিক কী কী বার্তা দেওয়া হবে দলের শীর্ষ নেতৃত্ব থেকে, এবং কেন কোন জায়গা থেকে এই সাংগঠনিক জেলা গুরুত্বপূর্ণ? দেখো, নদিয়া জেলায় দুটো সাংগঠনিক জেলা রয়েছে তৃণমূলের, একটি রানাঘাট এবং কৃষ্ণনগর। দুই সাংগঠনিক জেলায় রাজনৈতিক চরিত্র ভিন্ন রকমের, এবং লাগাতার কয়েক বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে রানাঘাট সাংগঠনিক জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হচ্ছে। এবারের লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস সেখানে পরাস্ত হয়েছে, যদিও কৃষ্ণনগর জয়লাভ করতে পেরেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। রানাঘাটের এই সাংগঠনিক ফল খারাপ হওয়ার পিছনে যে কারণগুলো চিহ্নিত হয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান যে মতুয়াদের ভোট সেখানে একটা, এবং সেই জায়গাতে তাদেরকে বোঝানোর ক্ষেত্রে কোথাও গিয়ে একটা দূরত্ব বা সমস্যা তৈরি হয়েছে, এবং নেতাদের, স্থানীয় নেতাদের যে ধরনের ভূমিকা নিয়ে সেই কাজটি করা উচিত তারা সেই কাজটি কি কোথাও করে উঠতে পারছেন না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে রানাঘাট নিয়ে বারবার ধরে যেটা অভিযোগ আসে, সেখানকার যারা নেতারা রয়েছেন তাদের নিজেদের মধ্যে প্রবল দ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে আচরণ বারবার বিভিন্ন সময় ধরে করেন, এবং তার প্রভাব নির্বাচনগুলোতে পরবর্তী সময় পড়ে। যদিও রানাঘাটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনের পর এই জেলাতে দুটো প্রান্তে, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা এবং রানাঘাট সাংগঠনিক জেলাতে যে দুটো উপনির্বাচন হয়েছিল, এবং 2021-এর বিধানসভা নির্বাচনের পর যে উপনির্বাচন হয়েছিল সেই আসনগুলোতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। যদিও শাসক দলের শীর্ষ নেতারা মনে করেন যে উপনির্বাচনে জয়লাভ করে থাকা আর হচ্ছে আসল সময় নির্বাচনের ক্ষেত্রে জয়লাভ করার মধ্যে ফারাক রয়েছে। ফলে অবশ্যই রানাঘাটের ক্ষেত্রে এই মতুয়াদের মন বোঝার চেষ্টার ক্ষেত্রে কি ভূমিকা এবং এই দ্বন্দ্ব মেটানোর ক্ষেত্রে কি ভূমিকা নিতে হবে সেই সংক্রান্ত বার্তা দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ, এবং অতনু তুমি জানো যে গত কয়েকদিন ধরে পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন জেলাগুলো থেকে গিয়ে আক্রান্ত হয়েছে তার মধ্যে নদিয়ার নাম বারবার ধরে উচ্চারিত হয়েছে, এবং নদিয়ার একাধিক পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ফলে সেখানকার এই সীমান্তবর্তী এলাকাগুলোতে কিভাবে আরো বেশি করে প্রচারে জোর দিয়ে ভাষা আন্দোলনকে সামনে রেখে সেখানে প্রচার করতে পারা যায় তারও একটা বার্তা থাকবে। ফলে সব মিলিয়ে জনসংযোগ, মতুয়াদের মন বোঝা আর দ্বন্দ্ব মিটিয়ে কাজ করা, যা বিধানসভা নির্বাচনের আগে নদিয়ার এই দুটি জেলাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই দুই সাংগঠনিক জেলার সাথে আজকে বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা কিছুক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ আবির। আর এদিকে গুটি সাজাচ্ছে বিজেপিও। দেখা যাচ্ছে যে বিজেপির যে জেলা কমিটি তৈরি করছে সেই জেলা কমিটিতে পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও 15 তারিখের মধ্যে জেলা কমিটি কমপ্লিট করার কথা ছিল, কিন্তু এই জেলা কমিটি 15 তারিখের মানে 15ই আগস্টের মধ্যে জেলা কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। কেন? তাহলে কি জেলা কমিটি তৈরি করার ক্ষেত্রে পুরনোদের গুরুত্ব দিতে হবে, পাশাপাশি নতুনদের একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, তার জন্য একটা সময় দরকার হয়ে পড়েছিল? আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, বলতে পারবে সুস্মিতা? অবশ্যই আদি এবং নব্বর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কাটিয়ে ব্যালেন্স করা, এটা তো অবশ্যই বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গতকাল রাতেই যে বিজেপির 43টি সাংগঠনিক জেলা, সেই 43টি সাংগঠনিক জেলার মধ্যে 36টি সাংগঠনিক জেলার জেলা কমিটি প্রকাশ করা হয়েছে, তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় যে অনেক জেলারই নাম এখনো পর্যন্ত কমিটি তৈরির ক্ষেত্রে বাদ রয়েছে, এবং বলা হচ্ছে বিজেপির তরফ থেকে যে কলকাতা উত্তর, উত্তর শহরতলি, যাদবপুর, দক্ষিণ কলকাতা, ব্যারাকপুর এই ধরনের জেলাগুলোর কমিটি এখনো পর্যন্ত প্রকাশ করা যায়নি। তার কারণ এই জেলাগুলোর উপর প্রধানমন্ত্রীর আগামী 22 তারিখের সভার দায়িত্ব রয়েছে। সে কারণে প্রচুর পুরোনো দিনের লোকের পদাধিকারী হিসেবে ফিরিয়ে আনা হয়েছে, এবং জেলার যে লিস্ট, সেই লিস্ট থেকে দেখা যাচ্ছে কোচবিহার, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো জেলা যেগুলিতে বিজেপি তার ঘাঁটি বলেই বরাবর দাবি করে এসেছে, জাহির করে এসেছে, সেই জায়গাগুলিতে ব্যাপক আনা হয়েছে জেলা কমিটিতে। সেখানে নিষ্ক্রিয় যে কর্মী, আদি কর্মী যাদেরকে বলা হতো, দিলীপ ঘোষের আমলের কর্মী, রাহুল সিনহার আমলের কর্মী, সেই সমস্ত কর্মীদেরকে আবারও পদে ফিরিয়ে আনা হয়েছে, এবং জেলা কমিটির পদাধিকারী হিসেবেই ফিরিয়ে আনা হয়েছে। এবং অবশ্যই তাদেরকে গুরুত্ব দিতে হবে, জেলা সভাপতিকে জেলা কমিটির পুরনো দিনের কর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই কর্মসূচি গ্রহণ করতে হবে, এবং সেই কর্মসূচিকে সফল করতে হবে, এমনটাও বার্তা দেওয়া হয়েছে। সুতরাং বলাই যায় যে নিষ্ক্রিয় কর্মীদের সক্রিয় করার মাধ্যমে আগামী দিনে বিজেপি আদিনব্য দ্বন্দ্ব ঘুচিয়ে ভোটের ময়দানে লড়তে চাইছে। এই বিষয়টি জেলা কমিটি প্রকাশের মাধ্যমে আরো একবার স্পষ্ট করল বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ধন্যবাদ। মেট্রো ধরে যারা নিয়মিত অফিসে যান তাদের আজ ভোগান্তি। তার কারণ আজ আবার সেই একটা দিন যেদিন যারা মেট্রো ধরতে গেছেন তারা দেখছেন যে
মেট্রোর টানেলে জল রয়েছে, তার জন্য কলকাতার মাঝের অংশ পুরো মেট্রো লাইনের মাঝের অংশে বেশ কিছুটা ট্রেন চলাচল বন্ধ রাখতে হচ্ছে। তাহলে মেট্রোর একটা দিকে ট্রেন চলাচল হচ্ছে আর একটা দিকে ট্রেন চলাচল হচ্ছে, মাঝখানে ট্রেন চলাচল হচ্ছে না। ঠিক কি পরিস্থিতি? আবির রয়েছে আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো। আবির, একটু ডিটেলে বোঝার চেষ্টা করব কোন জায়গায় জল জমে রয়েছে এবং তার জন্য কোন জায়গা থেকে কোন স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করছে। অতনু, তোমাকে জানাই যে 1 ঘন্টা পর ট্রেন চলাচল শুরু করা হলো দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরামের মধ্যে। যদিও যে অংশে জল জমে রয়েছে সেখান থেকে ট্রেনের বা মেট্রোর গতি আরো কমিয়ে মেট্রোকে পুরোপুরি শুরু করা হয়েছে এবং যেখানে জল জমে ছিল সেই জায়গা থেকে মেট্রোর গতি আরো কমিয়ে মেট্রোকে নিয়ে যাওয়া হচ্ছে। মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে রয়েছেন। 4টে পাম্প ব্যবহার করা হয়েছিল, সেই পাম্প ব্যবহার করেই হচ্ছে জল বার করা হয়। যে জায়গাতে জল জমেছিল সেটা হচ্ছে একদম নেতাজি ভবন থেকে শুরু করে কালীঘাট এই মাঝের অংশ জুড়ে, এবং সে কারণেই হচ্ছে টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত এবং অন্যদিকে আমরা দেখছিলাম হচ্ছে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছিল। তুমি যদি দেখো, কিছুক্ষণ আগে অতনু তোমার সাথে যখন কথা হচ্ছিল, তুমি বেশ কিছুদিন আগের যে ছবি দেখাচ্ছিল তার চাঁদনি চক, সেন্ট্রাল, মহাত্মা গান্ধী রোড এই সমস্ত জায়গার ছবি দেখাচ্ছিলে, এবং আজকেও কার্যত সেই ধরনের ছবি লক্ষ্য করতে পারা গেছে দক্ষিণের মেট্রো পথের এই জায়গাগুলোতে। যারা এই বিষয় সম্পর্কে অভিজ্ঞ তারাও বলছেন যে 40 বছরের মেট্রোর বয়সের জায়গা যদি ধরা হয় তাহলেও এই অবস্থা কংক্রিট স্ট্রাকচারের হওয়ার কথা নয়, যদি টানেলের মধ্যে যে কংক্রিটের স্ট্রাকচারগুলোকে যথাযথভাবে নজরদারি করা হয়, অর্থাৎ মনিটরিং এর মস্ত বড় অভাব। এর আগে যখন গত বছর আমরা দেখেছিলাম, তারও আগে দেখেছিলাম পার্ক স্ট্রিটে যখন জল ঢুকে জল দাঁড়িয়ে যায়, মানে গোটা দিন কার্যত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়, তখন জানতে পারা গিয়েছিল যে কলকাতা পুরসভার যে সুয়ারেজ লাইন রয়েছে সেটা মেট্রো টানেল থেকে বেশ কিছুটা দূর দিয়ে গেছে। সেখান থেকে যে জল ঢুকছে, টানেলে যে ফাটল রয়েছে সেটা চিহ্নিতই করতে পারেননি মেট্রোর ইঞ্জিনিয়াররা। এবং এক্ষেত্রে দাঁড়িয়েও মনে করা হচ্ছে যে মেট্রোর ইঞ্জিনিয়ারদের যে টানেলের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা কোনোভাবে তারা নজর করতে পারছেন না। যদিও কিছুদিন আগে রাইটসের তরফ থেকে একটা সমীক্ষা রিপোর্ট জমা দেওয়া হয়, সেই সমীক্ষা রিপোর্টের প্রেক্ষিতে টেন্ডার ডাকা হয়েছে এবং 9 মাসের মধ্যে কাজ শেষ করার কথা বলা হচ্ছে এবং সেখানে টানেলের ত্রুটিগুলোকেও সারানোর কথা বলা হয়েছে। কিন্তু কলকাতা মেট্রো হচ্ছে শহরের লাইফ লাইন, প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষ যাতায়াত করেন, এবং সেখানে যদি বারবার জল জমে এ ধরনের বিপত্তি ঘটে এবং যেখান থেকে বড়সড় বিপদ ঘটে যেতে পারে এমন আশঙ্কাও সকলে করছেন। এবং প্রসঙ্গত অতনু, আজকে যখন এই অবস্থা তৈরি হয়েছে তখন আর একদিন পরে আমরা জানি যে প্রধানমন্ত্রী শহর কলকাতারই একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন এবং আজকেও কলকাতা মেট্রো দেখার জন্য একাধিক এই জায়গাটাই আবির, এই জায়গাটাই ভাবাচ্ছে, হয়তো আম আদমিকেও ভাবাচ্ছে যে এতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা বলি মুম্বাইয়ের লাইফ লাইন লোকাল ট্রেন, আমাদের লাইফ লাইন মেট্রো শহরকে আরও বেশি করে কানেক্ট করার জন্য, শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য নতুন নতুন লাইনের কথা ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন উদ্বোধন করতে, এবং তুমি বলছিলে যে এই সময় সব বড় বড় ইঞ্জিনিয়াররা তারা কলকাতাতেই রয়েছেন, তাদের সামনেই, তারা এখানে থাকাকালীনই তাদের এই স্বপ্নের প্রজেক্ট, সেই স্বপ্নের প্রজেক্টে জল। এবং এই স্বপ্নের প্রজেক্টের জল, এটার দায় তো মেট্রো কর্তৃপক্ষকেই নিতে হবে, মেট্রো কর্তৃপক্ষকেই এই দায় নিতে হবে যে বারবার এরকম, এটা প্রথম ঘটনা নয়, এটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এর আগেও একই কথা হয়েছে, তুমি বলছিলে 30শে জুনের কথা, তো এর দায় তো মেট্রো কর্তৃপক্ষকেই নিতে হবে, তাই তো? অবশ্যই তাই, দায় তো তাদেরকে নিতেই হবে। এবং হচ্ছে এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হচ্ছে তখন বড় প্রশ্ন যে প্রত্যেক দিন তো টানেল ইন্সপেকশন করা হয়, কমার্শিয়াল সার্ভিস বন্ধ হয়ে যাবার পর হয়, তখন কি নজরদারি করা হয় যে কোথায় কোন ফাটল ধরছে, কোথায় কিভাবে জল ঢুকছে সেই সংক্রান্ত বিষয় তারা বুঝতে পারছেন না। গতদিনকার ছবি, অর্থাৎ 30শে জুনের যে ছবি দেখানো হচ্ছে, ঝর্ণার মতো জল ছাদ ফুটো হয়ে পড়ছে। আজকে যেভাবে ছবি দেখতে পাওয়া যাচ্ছে তাতে তো আর 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে জলটা ঢোকেনি, দীর্ঘ সময় ধরেই সেখানে জলটা ঢুকেছে। তাহলে সেই বিষয়টি কেন তাদের নজরে আসে না? দেশের মধ্যে সব থেকে পুরনো মেট্রো, প্রথম এখানে মেট্রো তৈরি করা হয়,
সেটারও যদি টানেলের অবস্থা পর্যবেক্ষণ যথাযথ না করা হয়, এবং তুমি জানো যে সংসদের এই অধিবেশনেও রেলমন্ত্রী যে উত্তর দিয়েছেন সেখানে উল্লেখ করেছিলেন যে নামমাত্র টাকা কলকাতা মেট্রো রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ করা হচ্ছে। ফলে সব মিলিয়ে বেহাল পরিকাঠামো, নজরদারির অভাব এবং যে ধরনের মনিটরিং সিস্টেম প্রত্যেকদিন রাখা উচিত তার যে কোনোটাই কিছু হয় না, এই ঘটনা বারবার সেদিকেই আঙুল তুলছে এবং মেট্রোর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। ধন্যবাদ আবির।